যে বাজেটটি দিয়েছে সেটাকে আমরা মনে করি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট এবং অন্য কথায় যদি বলি একটা ফাঁপা বুলি আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। আরও যদি অন্য কথায় বলি এটা একটা হোয়াইট হস্তি, বড় একটা হোয়াইট হেলিপ্যাড যেটা আমরা বলি, অনেক বড় সাদা হস্তির একটা বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ এবং আমরা উদ্বিগ্ন প্রকাশ করতেছি। আমরা মনে করি এই বাজেটের যদিও কিছু ভালো দিক আছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তায় কিছু বিষয় বলা হলেও আলটিমেটলি এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে কেউ বিশ্লেষণ করে তাহলে আমরা দেখতে পাবো এই বাজেটটা মূলত একটা আলটিমেটলি প্রতারণার বাজেটে হয়েছে। আপনাদেরকে কয়েকটা পয়েন্টে আমি কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর, এই যে বাজেটের যে আকারটা রয়েছে এটা কমপ্লিটলি একটা কাল্পনিক অ্যান্ড ইউটোপিয়ান হয়েছে। যেমনটা বলেছে যে ইশতেহার ভিত্তিক একটা বাজেট হয়েছে। বাজেট নর্মালি যেভাবে হয় সংখ্যা ভিত্তিক অ্যালোকেশন হয় সেই স্টাইলে এখানে হয়নি। এবং এখানে আমার মনে হচ্ছে যে এত বড় বাজেট দিয়েছে 9,38,000 কোটি টাকা। একটা কথা আছে না, যত বড় বাজেট তত বড় নেতাকর্মীদের পকেট ভারী। এইটাকে সামনে রেখে করা হয়েছে কিনা সেটাও একটা প্রশ্নবোধক। কারণটা হচ্ছে একবারে 18% বাজেট বেড়েছে গত বছরের তুলনায়, এবং যেখানে এরকম একটা ভঙ্গুর অর্থনীতি আমরা উত্তরাধিকার হয়েছি এবং একটা ঋণ নির্ভর অর্থনীতির মাঝে আমরা এরকম একটা কাল্পনিক বাজেট আমরা বাজেটের উচ্চবিলাস জনগণের সাথে এটা একটা অন্যরকম বিষয় ঘটেছে। দুই নম্বর যেটা দেখি, এই বাজেট তো দিলেন আপনি, বিশাল একটা বাজেট দিলেন, তা বাজেটগুলো আয় করবেন কোথা থেকে সেটা বলতে হবে না ক্লিয়ারলি। আহরণের আপনি একটা সংজ্ঞা দিলেন, ঠিক আছে, এনবিআরকে বললেন যে আপনি এত কোটি টাকা দিবেন আমাদেরকে। এই এনবিআরকে এন্ট্রিমের সময় যেন স্বচ্ছভাবে জনগণের ন্যায্যভাবে করগুলো আসে এটার জন্য সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু ওই সময় কোনোভাবে এটা হলো না। ওয়ার্ল্ড ব্যাংক $500 মিলিয়ন দিয়েছে এটাকে যেন সংস্কার করে আমাদের করটা যথাযথভাবে আসে। আনফর্চুনেটলি সেটাতে বড় বাধা দিয়েছেন আপনারা, বড় দল হিসাবে এটা নিয়ে কোনো কথাই বলেন নাই। যে এখন আপনি যে এনবিআরকে বাজেট দিয়েছেন 6 লক্ষ প্লাস কোটি টাকা এবং আয় কর করবেন 96-95 কোটি টাকা, সেটা কোনোভাবেই কিন্তু এটা আয় করা সম্ভব নয়। আমরা লাস্ট বাজেট পর্যন্ত দেখেছি আমরা 3,30,000 কোটি টাকা এখন পর্যন্ত উদ্র হয়েছে। তাহলে আপনি কিভাবে হাফ বাজেট আপনার মিসিং এখানে রয়েছে। সুতরাং লক্ষ্যমাত্রা আহরণের যে সিস্টেম কথা বলা হচ্ছে সেখানে কমপ্লিটলি আমাদের ইকুয়েশন কোনোভাবেই এখানে 6,90,000 কোটি টাকা উত্তোলন হবে না, বরং ম্যাক্সিমাম 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা হবে। তার মানে এখানেও 2.5 লক্ষ কোটি টাকা আপনার ঘাটতি থাকতেছে। সুতরাং আপনাকে বললাম আমি কলা খাওয়াবো, এই খাওয়াবো, সেই খাওয়াবো, কিন্তু আমার কাছে টাকা নাই। কাইন্ড অফ প্রতারণা হয়। জনগণকে বলতেছেন এই বাজেট দেবো, এই করবো, এত এত অ্যালোকেশন, শুনে তো খুব ভালো লাগতেছে, আমি তো সব কিছু পেয়ে যাবো। আলটিমেটলি কিন্তু আমার টাকা নাই। কয়েকদিন পর বাজেট আপনি কি করবেন, কাটসাট করবেন, বলবেন যে আমাদের বাজেট ঘাটতি, সুতরাং আমরা এটা দিতে পারতেছি না। তাহলে বাজেট সংকোচন করে ফেলবেন সামনে। এটাকে অন্যভাবে আপনি করতে পারেন আর কি। 3 নম্বর যেটা আছে, বাজেট ঘাটতির সাথে যে ব্যাংক ঋণের একটা ইস্যু আছে, দেখবেন আপনারা আয়ের সোর্সের ক্ষেত্রে এটাকে বলে ক্রাউডিং আউট অফ, এটা ইফেক্ট আছে। এটা একটা সিস্টেম হলো, আমরা বলছি 2 জায়গা থেকে ব্যাংকিং ঋণ নিব আমরা। হ্যাঁ, কোথা থেকে ঋণ নেবেন? একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। আপনারা জানেন কি না, আমাদের কিন্তু প্রায় 10 লক্ষর অধিক কোটি টাকা বৈদেশিক ঋণ রয়েছে, আর এখানে লোকালি হচ্ছে 8 লক্ষ কোটি টাকা ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নিয়েছেন। এটা যদি আবার 1 লক্ষ বাড়ে, এখনকার হিসেবে 1 লক্ষ 12 আর 1 লক্ষ সামথিং, এই যে আবার 19-20 লক্ষ কোটি টাকার আপনি কি নিলেন, ঋণ নিলেন। এইভাবে যদি ঋণ একটা নিয়ে থাকেন তাহলে ইন্টারনাল ব্যাঙ্কগুলোর অবস্থা আপনি দেখেন। ব্যাংক ক্লিনিক্যালি অনেকগুলো ব্যাংক ডেথ হয়ে গেছে। এক্সিম ব্যাংক বলে অনেক, বেশ লাইফ ব্যাংক, সব ব্যাংকে মোটামুটি টাকা নাই, শূন্য অবস্থা, সংস্কার করেন নাই, বরং ব্যাংক রেজুলেশন করে এসালমকে দেওয়ার মতো কাজ ঘটেছে। এইরকম একটা ভঙ্গুর ব্যাংকের সিস্টেমের মধ্যে আমরা মনে করি এই বাজেটে ব্যাংকিং সংস্কার নিয়ে কোনো স্পেসিফিক কথা হয় নাই, ব্যাংক রেগুলেশন নিয়ে খুব বেশি কিছুই হয় নাই। অনেক ব্যাংক ডেথ, মানুষকে বোঝানো হচ্ছে আমাদের 66-68টা ব্যাংক রয়েছে, এত ব্যাংক রয়েছে, এখান থেকে আমরা টাকা নেব, কিন্তু টাকাটা এখান থেকেও পাবেন না। তখন আপনার অল্টারনেটিভ অপশন থাকবে আপনি টাকা ছাপানো, টাকা ছাপাইলে আপনি ইনফ্লেশন হবে, কিন্তু আপনি বলছেন আপনি ভ্যাট কমিয়েছি। সুতরাং এই জায়গাটাতেও জনগণের সাথে বোঝা যাচ্ছে যে একটা প্রতারণা সামিল হয়েছে এবং একটা দিক নির্দেশনা খুব বেশি ক্লিয়ারলি আসে নাই। 3 নম্বর আরেকটা জিনিস দেখেন, আমাদের টিন অ্যাকাউন্ট রয়েছে বাংলাদেশে 1,28 কোটির মতো। এর মধ্যে আমাদের ভ্যাট ট্যাট দেয় কত, 15 লক্ষ, 44 লক্ষর মধ্যে অ্যাকুরেট ভ্যাট দেয় 16 লক্ষ আর কি। তো এই 40 লক্ষ ট্যাক্সের আন্ডারে আছে আমাদের, কিন্তু তার মধ্যে অ্যাকুরেট ট্যাক্স দেয় হচ্ছে প্রায় 16 লক্ষর মতো। তো সেখানে দেখেন আপনি আবার নতুন করে সংযুক্ত করলেন, যে কোনো একজন ব্যক্তি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে টিন সার্টিফিকেট লাগবে। তারপরে মানুষ আর ফর্মাল চ্যানেলে যে টাকা লেনদেন করবে সেটাও করতে তারা ভয় পাবে।
তার মধ্যবিত্তরা যে অনেক লো ইনকাম, তার ট্যাক্সের ভয়ে তারা করবে না। সুতরাং ইনফর্মাল ইকোনমি যদি বেশি হয়ে যায়, আপনি আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু অন্য জায়গায় আমাদের ইকোনমিতে বিনিয়োগ আসবে না, কারণ ব্যাংকে টাকা নেই, মানুষ টাকা রাখবে না। সুতরাং এটা একটা অনেকের জন্য সমস্যার কারণ হিসেবে দাঁড়াবে। আর একটা বিষয় আমাদেরকে জানা দরকার, সেটা হচ্ছে ছোট ব্যবসায়ীরা, এদেরকে উৎস কর দেওয়া হয়েছে 0.25, বলতেছে আগেই টাকা কেটে নিবে। আপনার কাছে কেউ আসছে দিতে আসলো, ওখানে আগেই 20%। তো ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা হয়ে যাবে, তারা তো আর মানে যত ছোট হোক না কেন, কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী এক্সপান্ড করার ব্যাপারে আমাদের কথা ছিল। সেখানে আমরা দেখলাম যে সেখানে উৎস কর দেওয়া হয়েছে, সেটা আমরা মনে করি তীব্র বিরোধিতা করতেছি, এটা কোনোভাবে করা উচিত না। আর একটা ইন্টারেস্টিং, আপনার ঢাকা শহরে বসবাস করলে অ্যাভারেজে আমরা বিভিন্ন সোর্স থেকে রিসার্চ দেখি যে মিনিমাম 36,000 টাকা লাগে জীবিকার উন্নয়ন মিনিমাম থাকার জন্য, যে পরিমাণ কস্টলি। আর সেখানে আমরা বলেছিলাম 4 লক্ষ 4.5 লক্ষ টাকার নিচে কোনোভাবেই, যেটা আমাদের করমুক্ত আয়সীমা, সেটা দেওয়ার কথা ছিল। কিন্তু আমরা গভর্নমেন্টকে দেখলাম মাত্র 25,000। আপনি যদি ইনফ্লেশন রেটটাও ধরেন, 25,000 বাড়িয়েছে, মানে 3,75,000 পড়েছে এর মধ্যে আয়সীমা। আপনি যদি ইনফ্লেশন রেটটাও ধরেন, তাও আপনার এটাকে হওয়ার কথা ছিল 3,85,000 টাকা। মানে আপনি ইনফ্লেশনটা ধরেও আপনি যদি করতেন এক্সিস্টিং সিস্টেমেও, তাও কিন্তু আপনার আরও বাড়ার কথা ছিল, যে মানুষকে ফ্রি মুক্ত। সেখানে আমরা দেখলাম এটা খুবই হতাশাজনক, এবং মানুষজন এখানে না বিশ্বাস, মাত্র 31,000 টাকা যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনি এর মধ্যে আপনি করসীমার মধ্যে চলে আসতে হবে, কিন্তু আপনি এখানে টাকা দিতে হবে 2,500 টাকা, আপনার জন্য ক্ষতিকর। অনেক লোক চায়ের দোকানদার হতে পারে, ভাই যেটা বলতেছিল যে তার 1 লক্ষ টাকা ইনকাম হতে পারে, কিন্তু সে ব্যাংকিং চ্যানেলে ইনকাম করে না, কিন্তু আপনি তো ফরমাল চ্যানেলে করেন। সুতরাং 31,000 টাকা ছোট একটা, আপনি অফিসের কর্মকর্তা, আপনি প্রাইভেট কর্মকর্তা, একটা ব্যাংকের চাকরি করেন, সাংবাদিকতা করেন, ফর্মাল চ্যানেলে লেনদেন করেন, আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। কিন্তু ইনফর্মাল চ্যানেলে 1 লক্ষ আয় করতেছে, কিন্তু তাকে ট্যাক্সের আন্ডার নেই। সুতরাং এটাকে একটা আমরা মনে করি অনেকের প্রতি জুলুম হবে, এই করটাকে কোনোভাবেই বাড়ায়া অবশ্যই 4.5 লক্ষ নিয়ে যাওয়া উচিত। আরেকটা বিষয় আপনারা দেখবেন, দেশের অর্থনীতিতে আমাদের টাকা পাচার লক্ষ লক্ষ কোটি টাকা হয়েছে, এই কালো টাকা সাদা করার ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য আপনি দেখতে পাবেন না। আমরা মনে করি এটা জাতির জন্য একটা খুবই খারাপ অশনি সংকেত, যে টাকা লেনদেন হয়ে যা বাইরে যাবে, আবার এসে সাদা হয়ে যাবে। আমাদের এখানে কোনো ধরনের, এটা নৈতিকভাবে অবশ্য সমস্যা, রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে আমরা সমস্যা। তো ওভারঅলি যদি আমরা দেখি, এই ছিল মোটা দাগে আমাদের মেইন জায়গাগুলোর ক্রিটিক। এছাড়াও বিভিন্ন অ্যালোকেশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোর ইমপ্লিমেন্টেশন সম্পর্কে, ধরেন আপনার শিক্ষা খাতের সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার অবকাঠামো উন্নয়নের বাজেট না শিক্ষার মান উন্নয়নের বাজেট, এইটা কিন্তু আমাদের জানা উচিত। স্বাস্থ্য খাতে বাজেট দেওয়া হয়েছে, সেটা কি স্বাস্থ্যের অবকাঠামো উন্নয়নের বাজেট, নাকি অনেকগুলো ডাক্তার নিয়োগ, আমাদের বিভিন্ন ধরনের যেটা আমাদের মান উন্নয়ন করে স্বাস্থ্যের, সেটার বাজেট? সেগুলো আমরা দেখার, এগুলার ইমপ্লিমেন্টেশন কেমনে হবে এবং দুর্নীতি রোধ কিভাবে করবে, সেগুলোর ব্যাপারে ওভারঅলি আমরা মনে করি আরও বেশি একটা সুন্দর বাজেট হতে পারতো। কিন্তু সব মিলায়া যদি আমরা ক্যালকুলেশন করি, বাজেট 9,40,000 কথা আমাদের বাজেট দিয়েছে, আয় হয়েছে আপনার বলতেছে আমাদের এত টাকা, আসলে আয় হবে 5 লক্ষ কোটি টাকা। সুতরাং আপনি ওভারেজ 4 লক্ষ কোটি টাকা ধরেন, যে 45% অফ দ্য বাজেট ইউ উইল নেভার হ্যাভ অ্যালোকেশন, টাকা আসলে দিতে চায় দিতে পাবেন না। তাহলে আপনি সেই বাজেটটাকে আপনি কি বাজেট বলবো? যেটা প্রথমে বলেছি, একটা প্রতারণার সামিল বাজেট, কারণ আপনার আয়ের সাথে আয়ের কোনো সোর্স ক্লিয়ার না। সব মিলে আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশের একটা চমৎকার বাস্তবসম্মত বৈষম্যহীন একটা বাজেট হওয়ার কথা ছিল, সে জায়গায় একটা ইস্তেহার নির্ভর মানে ফাপা বুলির সর্বস্ব একটা বাজেট হয়েছে। আমরা এই বাজেটের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছি।